ম্যাক্সিমাম স্ট্রেস কত হয়, কোন তলে হয়, সেগুলি নিয়ে আলোচনা। তো এই এবং এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখেছি, সেটা ছিল মোর সার্কিট, এটা গত ক্লাসে দেখা হয়েছে। তো আজকে আমরা লাস্ট ক্লাসে আলাপ করব যে এই যে স্ট্রেস বের করলাম, ইভেন্চুয়াল ফলাফলটা কি। ফলাফল হচ্ছে যে ফেল করবে, মেটেরিয়াল ফেল করতে পারে বা স্ট্রাকচার ফেল করতে পারে। কেন ফেল করে সেটা নিয়ে আমরা 4টা থিওরি আজকে আলাপ করব। প্রথম থিওরিটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস থিওরি। এই থিওরি বলছে র্যাঙ্কিন নামে একজন সায়েন্টিস্ট, র্যাঙ্কিনের নাম তোমরা ভবিষ্যৎ শুনবা থার্ড ইয়ারে। উনি একজন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। ওনার একটা থিওরি আছে সয়েল প্রেশার বের করার, অর্থাৎ যখন ওয়াল তৈরি করা হয় মাটির নিচে, সেই ওয়ালের উপর কিরকম ধরনের স্ট্রেস পড়ে, এটার র্যাঙ্কিনের থিওরি আছে, সেটা থেকে বের করা আছে। এবং সেটা দিয়ে তোমরা থার্ড ইয়ারে সয়েল মেকানিক্সে এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ, পরবর্তী রিইনফোর্স কংক্রিটেও এটার সম্বন্ধে আলোচনা শুনবা, র্যাঙ্কিনের থিওরি। ঠিক আছে, তো আমরা আজকে র্যাঙ্কিনের যে থিওরিটা আলাপ করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস থিওরি। এই থিওরিটা হচ্ছে এই যে র্যাঙ্কিন বলেছেন তো ইল্ডিং অকার্স, ইল্ডিং কখন ঘটে, যখন ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস sigma 1 বা sigma 2 at a point equals the maximum normal stress at yield in the uniaxial tension test. Maximum normal stress যেটা আছে সেটা equals the maximum normal stress at yield in uniaxial tension test. Uniaxial tension testটা হচ্ছে যেটা তোমরা সিমিলার বেঞ্চে করবা, যে একটা রড নিয়ে এরকম ধরনের রড থাকবে, পাশে ক্যাপের মতো করা, রডটাকে ধরে রাখার জন্য আমাদের ইউনিভার্সিটি সিমুলেশনে এভাবে ধরে রাখা হবে, ধরে রেখে টান দেওয়া হবে, টেনে ছিঁড়ে ফেলা হবে। সো দ্যাট ইজ ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্ট। ইউনিঅ্যাক্সিয়াল মানে এক অক্ষ বরাবর টেনশন দেওয়া হবে, এই টেস্ট। তো এই টেস্টে কি বলা হচ্ছে, এই টেস্টের ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এট ইল্ড যখন সিগমা 1 সিগমা 2 সমান হবে তখন কথা বলছেন। অর্থাৎ ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে একটা এলিমেন্ট যদি দেখি এরকম, এখানে সিগমা ওয়াই ওয়াই আছে, এই পাশে সিগমা ওয়াই ওয়াই আছে, আর কিছু নাই, না সিগমা এক্স এক্স না টাউ এক্স ওয়াই, কিছু নেই, শুধু সিগমা ওয়াই ওয়াই আছে। কি বলছেন র্যাঙ্কিন, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা তখন কত হবে, এখানে ম্যাক্সিমাম হবে সিগমা ম্যাক্স। আমার যে ইকুয়েশন ছিল আগে সেটা ছিল সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই 2 plus square root of sigma xx minus sigma yy 2 whole square plus tau xy whole square. এটা ছিল আমার সিগমা ম্যাক্সের থিওরি, নরমাল স্ট্রেস থিওরি। তো এখন ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে সিগমা এক্স এক্স 0 এবং টাউ এক্স ওয়াই 0, সেজন্য সিগমা ম্যাক্সে কি হবে, সিগমা ওয়াই ওয়াই বাই 2 প্লাস sigma y y by 2 স্কয়ার রুট করলে, এই দুটো যোগ করলে হয়
সিগমা ওয়াই ওয়াই। র্যাঙ্কিন বলছেন যে এই ম্যাক্সিমাম নাম্বার ইল ইনিশিয়াল টেনশন টেস্টে সেটা কত হবে, সেটা সিগমা ওয়ান বা সিগমা টু সমান হলেই ইল্ড করে যাবে। তো সিগমা ওয়াই ওয়াই যখন সিগমা ম্যাক্স, তখন এই স্ট্রেসটা ইল্ডের সময় হবে হচ্ছে ইল্ড স্ট্রেস, বা এফ ওয়াই বলতে পারি বা ওয়াই বলতে পারি, আমরা সংক্ষেপে ওয়াই বলবো। ঠিক আছে, কাজেই এই থিওরিটা সংক্ষেপ হচ্ছে এই যে সিগমা ওয়াই ওয়াই তো ওয়াই এর সমান, ইল্ড স্ট্রেংথ সমান। ইল্ড স্ট্রেংথ যেমন স্টিলের বিভিন্ন গ্রেডের স্টিলে বিভিন্ন রকম ইল্ড স্ট্রেংথ হয়। একটা আছে 40 গ্রেডের স্টিল, যেটা আজকাল খুব একটা ইউজ হয় না। 40 গ্রেড হচ্ছে 40 KSI। 60 গ্রেড খুব বেশি ইউজ হয়, আজকাল অবশ্য মার্কেটে কমে যাচ্ছে। 60 KSI এটার ইল্ড স্ট্রেংথ। কি বলে 72 গ্রেড, যেটা আজকাল খুব বেশি ইউজ হচ্ছে, 500W বলা হয় এটাকে, সেটা ইল্ড স্ট্রেংথ হচ্ছে 72 KSI। তো এরকম কাজে ইল্ড স্ট্রেংথ বিভিন্ন স্টিলে বিভিন্ন রকম হয়। টিম্বার যখন টেস্ট করবা তোমরা প্রথম টেস্ট, সেখানেও দেখবা টিম্বারের ইল্ড স্ট্রেংথ বের করা হয়েছে। তো যাই হোক, এখন র্যাঙ্কিং বলছেন যে নর্মাল স্ট্রেসটা যখন এই ওয়াই এর সমান হবে তখনই ইল্ডিং করে যাবে। তাহলে বলছেন সিগমা ওয়ান বা সিগমা টু যখন এই ইল্ড স্ট্রেংথ অ্যাট নর্মাল স্ট্রেস অ্যাট ইল্ডের সময় ইনিশিয়াল টেনশন টেস্ট, তাহলে ইভেন্চুয়াল ফলাফল হচ্ছে এই যে সিগমা ওয়ান বা সিগমা টু, সিগমা ওয়ান যদি ইল্ডের সমান হয় বা তার চেয়ে বেশি হয়, ওয়াই এর ইল্ড স্ট্রেংথ যদি সমান হয় তার চেয়ে বেশি হয়, তাহলে মেটেরিয়ালটা ইল্ড করে যাবে। অথবা সিগমা টু, সে যদি ইল্ড স্ট্রেংথের সমান হয় অথবা তার চেয়ে বেশি হয়, তাহলেও মেটেরিয়ালটা ইল্ড করে যাবে। বেশি হলে তো হবে, সমান হলেও ইল্ড করে যাবে। ঠিক আছে, কাজে আমরা সিগমা ওয়ান সিগমা টু কোথেকে পাবো? সিগমা ওয়ান সিগমা টু পাবো হচ্ছে স্ট্রেস অ্যানালাইসিস করে, সেখান থেকে সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই ইত্যাদি ইত্যাদি বের করে করে পাবো। এবং র্যাঙ্কিং বলছেন যে এইটা সিগমা ওয়ান বা সিগমা টু ভ্যালু যখন ইল্ড স্ট্রেংথের চেয়ে বেশি হবে তখনই মেটেরিয়াল ইল্ড করে যাবে। শুনতে খুব সহজ শোনায় যে সিম্পল, তাই তো হবে, হ্যাঁ, যে স্ট্রেস যদি স্ট্রেংথের চেয়ে বেশি হয় তাহলে তো ইল্ড করে যাবে। কিন্তু এটার মধ্যে বেশ কিছু চিন্তার ব্যাপার আছে। সবসময় এই জিনিসটা ঘটে না। ঘটে কখন? যখন কোনো মেটেরিয়াল আমার স্ট্রেসে ফিল করে, তখন এই থিওরি ভ্যালিড হয়। অনেক মেটেরিয়ালই আছে যারা শিয়ার স্ট্রেসে ফিল করে, সেক্ষেত্রে এই থিওরি ভ্যালিড হয় না। যাই হোক, তো এটার এন্ড রেজাল্টটা একটু দেখাতে যাচ্ছি যে এই যে থিওরি দিলেন র্যাঙ্কিং, তার ফলাফলটা কি? নর্মালি এই ফলাফলটা আঁকা হয় একটা গ্রাফের আকারে। এই গ্রাফটা হচ্ছে এক্স অক্ষে থাকবে সিগমা ওয়ান এবং ওয়াই অক্ষে থাকবে সিগমা টু। দুইটা প্রিন্সিপাল স্ট্রেসের কথা বলা হচ্ছে। তো র্যাঙ্কিং কি বলেছেন? সিগমা ওয়ানের ভ্যালু যখন ওয়াই এর সমান বা তার চেয়ে বেশি হবে, সিগমা ওয়ান যখন ওয়াই এর সমান, তখন এই গ্রাফটা হবে, অন্য কালার দেই, এটা সিগমা ওয়ান ইকুয়াল টু ওয়াই, এই লাইন। আর মাইনাসও হতে পারে কম্প্রেশন যদি হয়, চিহ্ন আছে। টেনশন হোক বা কম্প্রেশন হোক, এটা ইল্ড স্ট্রেংথের সমান যদি হয়, সমান হওয়া পর্যন্ত ইল্ড করবে না, এর বেশি হলে ইল্ড করবে। ঠিক একই কথা সিগমা টুর জন্য প্রযোজ্য। সিগমা টু যদি ওয়াই এর সমান হয় বা তার চেয়ে কম হয় তাহলে ইল্ড করবে না, এর চেয়ে বেশি হলে ইল্ড করে যাবে।
একই কথা নিচে টেনশন হোক বা কম্প্রেশন হোক। এই হলো দুইটা লাইন, চারটা লাইন, 2 3 4। এই লাইন দিয়ে হচ্ছে এরকম যে এই লাইন দিয়ে যে এরিয়াটা হলো, স্ট্রেস যদি এর ভিতরে থাকে তাহলে ইল্ড করবে না। এই এরিয়ার মধ্যে স্ট্রেস থাকে, অথবা ধরো এইখানে কোনো একটা স্ট্রেস করেছে, সিগমা 1 হয়তো দেখা গেল 20 আর সিগমা 2 হয়তো দেখা গেল 10, অথচ ইল্ড স্ট্রেংথ হয়তো বা 30, সেক্ষেত্রে ইল্ডিং করবে না, এই জায়গায় আসছে। কিন্তু যদি দেখা যায় যে সিগমা 1 হয়তো বা 40, তখন সিগমা 2 যাই হোক না কেন এটা এই এরিয়ার বাইরে চলে যাচ্ছে, তখন ইল্ড করে যাবে। যে গ্রিন জোনে যদি থাকে তখন ইল্ডিং করবে না, এর বাইরে যদি যায় তাহলে ইল্ডিং করে যাবে। বাইরেটাকে আমরা অন্য কালার দিই, পার্পল। এর মধ্যে যদি হয় কখনো যে ধরো এখানে সিগমা 1 হচ্ছে 30, সরি 40, সিগমা 2 ধরো 10, ইল্ড করে যাবে, কারণ আমাদের এখানে ওয়াই এর ভ্যালু, স্ট্রেংথের ভ্যালু বলা হচ্ছে 30, এখানে ইল্ড করে যাবে। অর্থাৎ এই সবুজের বাইরে যেখানেই ফেলি না কেন, স্ট্রেস যেখানেই পড়ুক না কেন, মেটেরিয়াল উইল ইল্ড। তো দেখো এই যে স্ট্রেস, আমরা অতীতে যত স্ট্রেসের কারবার দেখেছি, অ্যানালিসিস করেছি, সেগুলা সব জ্ঞান ইউজ করে আমরা সিগমা 1 সিগমা 2 বের করতে পারি, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এই সিগমা 1 সিগমা 2 বের করার পরে কি করব, সিগমা 1 সিগমা 2 বের করার পরে র্যাঙ্কিন বলছেন যে এটা ওয়াই এর সাথে মিলাও, সিগমা 1 আমরা সিগমা 2 যদি ওয়াই এর চেয়ে বেশি হয় তাই ইল করে যাবে, না হলে যাবে না। এবং এটা এই গ্রাফিক্যালি হয়ে দেখা যায়। তো এটা আমি কম্পিউটারে করেছি, বেটার লাগছে। তো নো ইল্ড জোনটা এই গ্রিন জোনটা, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, গ্রিন জোন এটা, অর্থাৎ স্ট্রেস লেভেল যদি এর মধ্যে আসে, আমরা যে স্ট্রেস ক্যালকুলেট করব সেটা যদি এর মধ্যে আসে তাহলে ওকে, বেঁচে যাবে। তা যদি না আসে, অর্থাৎ এই জোনের বাইরে যদি আসে সামহাউ, তাহলে মেটেরিয়াল উইল ইল্ড। ক্যালকুলেশন সেটা ব্যবহার করতে হবে, সিগমা এক্স এক্স সিগমা ওয়াই বাই টাও এক্স ওয়াই ক্যালকুলেট করতে হবে, করে সিগমা 1 সিগমা 2 ক্যালকুলেট করতে হবে, করে দেখতে হবে যে আমাদের যে মেটেরিয়াল ইল্ড স্ট্রেংথ আছে ওয়াই, তার চেয়ে এটা বেশি হয় না কম হয়। যদি বেশি হয় তাহলে ইল্ড করে যাবে, না হলে যাবে না। বেশ সিম্পল মনে হয়। বাট যেটা বললাম যে এটা প্রযোজ্য হচ্ছে যে সমস্ত মেটেরিয়াল নর্মাল স্ট্রেসে ফেল করবে তাদের জন্য। এটা 19 সালে পড়েছে। এরপরে সেন্ট ভেনেন্ট নামে এক ভদ্রলোক, সায়েন্টিস্ট, ভদ্রলোক মানে অনেক ভদ্রলোক, অনেক ভদ্রলোক বলছে এই কারণে যে উনার নামের আগে সেন্ট উপাধি আছে। সেন্ট মানে কি? সাধু। তো সাধু এটা ক্যাথলিক ধর্মে, খ্রিস্টান ক্যাথলিকদের এই একটা টাইটেল আছে, খুব সাধুদেরকে এই টাইটেল দেওয়া হয়, এবং সাধু কারা তার ডেফিনেশনটা ভ্যাটিকান তারা দেয়, এবং এই সাধু হওয়া এই টাইটেল কিন্তু জীবিত ব্যক্তি কাউকে দেওয়া হয় না, বুঝছো? এই খ্রিস্টান যত ভালো মানুষই হোক না কেন, জীবিত অবস্থায় কেউ সাধু উপাধি পাবে না বা সেন্ট উপাধি পাবে না, ওনারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এই উপাধি পায়। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ওনাদের কিছু কন্ডিশন আছে যেটা আসলে ভ্যাটিকান দেখে, ওটা নিয়ে আমরা বেশি বলতে যাওয়া ঠিক না, এটা রিলিজিয়াস ব্যাপার। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিছু লক্ষণ দেখে, কিছু তাদের গুণাবলী অ্যাসেস করে সেন্ট উপাধিটা দেওয়া হয়, কিছু মিরাকল হতে হয় তাদের নামে। যাই হোক, রিসেন্টলি সেন্ট উপাধি পেয়েছেন, রিসেন্টলি অনেকে না, সেটা কয়েক বছর হয়ে গেছে, উপাধি পেয়েছেন আমাদের খুব পরিচিত একজন
খ্রিস্টান ক্যাথলিকদেরকে তো আমরা খুব একটা চিনি না। হ্যাঁ, সেন্ট কারা, অনেক সেন্ট আছেন, স্কুলের নাম শুনতে হবে, সেন্ট জোসেফ স্কুল, সেন্ট গ্রেগরি স্কুল। হ্যাঁ, ওইটা বিভিন্ন এই সেন্টদের নামে করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, ওনারা তো অনেক আগে, কয়েক হাজার বছর আগে। বাট রিসেন্টলি, এই রিসেন্ট মানে কি 1-2 বছর না, গত 5-10 বছরের মধ্যে একজন সেন্ট উপাধি পেয়েছেন আমাদের পরিচিত। উনি মারা গেছেন। হ্যাঁ, কিন্তু যাই হোক, ওনাকে সেন্ট উপাধি দেওয়া হয়েছে এই 5-10 বছর আগে। উনি কাজ করতেন অ্যাকচুয়ালি ফিমেল, কলকাতায় কাজ করতেন। কে উনি? নোবেল প্রাইজও পেয়েছিলেন উনি। মাদার টেরেসা নাম শুনছেন? মাদার টেরেসা স্যার। তো মাদার টেরেসা, আশা করি তোমরা চেনো, ওনার ছবি হয়তো দেখছো। তো মাদার টেরেসা মারা যাওয়ার কয়েক বছর পরে ওনাকে সেন্ট উপাধি দেওয়া হয়েছে, ক্যাথলিক চার্চ ওনাকে দিয়েছে, ভ্যাটিকান। যাই হোক, তো সেন্ট ভেনেন্ট, সেন্ট ভেনেন্টের কথা বললাম সেন্ট উপাধি নিয়ে। তো সেন্ট ভেনেন্ট তো উনি সাধু মানুষ। হ্যাঁ, উনি এর মধ্যে আসেন কি, আপনি সেন্ট ভেনেন্টের আরো কাজ আছে, যেমন তোমাদের টর্শন করানোর সময় যে আলফা বিটা এই সমস্ত জিনিসগুলি বলেছিলাম, তারপর বলেছিলাম থিওফিলাসিটি দিয়ে টর্শন করা যায়, ওগুলো কিন্তু সেন্ট ভেনেন্ট বের করেছে। সেন্ট ভেনেন্টের আরো কাজ আছে, ফ্লুইড মেকানিক্স এর মধ্যে সেন্ট ভেনেন্টের কাজ আছে। হ্যাঁ, তো কাজে সাধু, উনি সাধু বাট সায়েন্টিস্টও ছিলেন। এনিওয়ে, তো এই সেন্ট ভেনেন্ট সাহেব বললেন যে র্যাঙ্কিনের এই থিওরির মধ্যে উনি একটা লিমিটেশন ধরলেন যে এটা নর্মাল স্ট্রেসে ইল্ড করবে না, নর্মাল স্ট্রেইনে ইল্ড করবে। বললেন যে স্ট্রেসে ইল্ড করে না, স্ট্রেইনে। কাজে উনি থিওরি যেটা করলেন একদম হুবহু র্যাঙ্কিনের ভাষায়, যে অ্যাকর্ডিং টু দিস থিওরি ইল্ডিং অকার্স when the maximum normal strain epsilon, নর্মাল স্ট্রেসের বদলে উনি খালি বললেন নর্মাল স্ট্রেইন। ঠিক আছে, এই যে র্যাঙ্কিন সাহেব বলেছিলেন ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস সিগমা 1 বা সিগমা 2, সেটা বলেছিলেন ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে নর্মাল স্ট্রেসের সমান হতে হবে। কোশ্চেন কথা ছিল, কিন্তু সেন্ট ভেনেন্ট বললেন যে না, স্ট্রেসে ইল্ড করবে না, করবে স্ট্রেইনে, এবং সেটা কার সমান হতে হবে? নর্মাল স্ট্রেইনের সমান হতে হবে অ্যাট ইল ইন ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্ট। ওই ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টের কথা আবার বললেন, কিন্তু বললেন যে ওইখানে ইল্ডের সময় যে স্ট্রেইনটা হবে সেই স্ট্রেইনের সমান যদি হয় এপসিলন 1 বা এপসিলন 2, তাহলে ইল্ড করবে। অর্থাৎ এখানে আমাদের কাজটা কি হবে? কাজটা হবে যে আমাদের স্ট্রেস অ্যানালিসিস করে স্ট্রেস বের করতে হবে, সিগমা 1 সিগমা 2 বের করতে হবে, করে সেখান থেকে এপসিলন 1 এপসিলন 2 বের করতে হবে, করে তার সঙ্গে তুলনা করতে হবে এই ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে ইল্ডিং এর সময় যেই স্ট্রেইনটা হয় সেটা। অর্থাৎ আমরা তো স্ট্রেস পেয়েছিলাম ওয়াই ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে, ঠিক আছে? তাহলে স্ট্রেইনটা কত হবে? আমরা তো এই এপসিলন ইল্ডের সময় স্ট্রেইনটা কত হবে বলো? ইউনিঅ্যাক্সিয়াল টেনশন টেস্টে ওখানে তো স্ট্রেসটা একটাই থাকে এদিকে, আর তো কিছু নাই। স্ট্রেস যদি একটাই হয় তাহলে স্ট্রেন কি হবে? ওই স্ট্রেসকে ই দিয়ে ভাগ করতে হবে। ইটা কি চেনো? এটা কি? হ্যাঁ, মডুলাস। ইয়াং মডুলাস। মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে সেন্ট ভেনেন্ট সাহেব বলেছেন যে আমাদের যে আমরা এপসিলন 1 বা এপসিলন 2 যে ক্যালকুলেট করব সেটা হতে হবে এইটার সমান বা তার চেয়ে বেশি। অর্থাৎ উনি বলেছেন যে এপসিলন 1 অথবা এপসিলন 2 যদি ওয়াই বাই ই এর চেয়ে বেশি হয় তাহলে ইল্ডিং হবে। এটা অড, এপসিলন 1 হোক বা এপসিলন 2 হোক, যে কেউ যদি এই ওয়াই বাই এর চেয়ে বেশি হয় তাহলে ইল্ডিং হবে। ঠিক আছে, এখন আমরা আগের ছবিটার সঙ্গে তুলনা করতে চাই, এই যে সিগমা 1 সিগমা 2 দিয়ে যে ছবিটা ছিল ওটার সঙ্গে তুলনা করতে চাই।
এবং সিগমা 1 সিগমা 2 তে আসতে চাই, তাহলে এপসিলন 1 এপসিলন 2 তে থেকে সিগমা 1 সিগমা 2 তে আসতে চাই। দেখো তোমাদের SM1 এ একটা বিদ্যা থাকার কথা ছিল, আমি জানি সে বিদ্যাটা আছে কিনা। সিগমা এক্স যদি দিকে থাকে, এটা হলো সিগমা ওয়াই থাকলো ওটা দিকে, আমরা যেটা বলছিলাম সিগমা এক্স যদি থাকে তাহলে স্ট্রেনটা কি হবে এদিকে, এপসিলন এক্স কি হবে, সিগমা এক্স বাই ই, তাই না? ঠিক আছে, একটা রড যদি থাকে এরকম, তাকে সিগমা এক্স দিলে সে লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, তার স্ট্রেইনটা হবে সিগমা এক্স বাই ই, নাকি? আচ্ছা, লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে আর কি হবে এই রডটা? স্যার মাঝখান দিয়ে স্যার সংকুচিত হবে, কোন হয়ে যাবে, থিকনেসটা কমে যাবে স্যার, থিকনেসটা কমে আসবে, অর্থাৎ সে লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে চিকন হয়ে যাবে, এই রডটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এ হবে ঘটনা। তাহলে চিকন হয়ে যাওয়া মানে কি, এপসিলন ওয়াই ঘটবে এবং সেটা মাইনাস কিছু হবে, কারণ যেহেতু চিকন হয়ে যাচ্ছে। কত হবে সেটা বলো তো? স্যার যেটা স্যার চেঞ্জ হচ্ছে এল বাই এল, অরিজিনাল লেন্থ মানে যেটা শিফট হয়েছে ওইটা ডিভাইডেড এল। হ্যাঁ, তোমরা কি পয়সনস রেশিওর নাম শুনছো? জি স্যার, পয়সন রেশিও স্যার, লঙ্গিটিউডাল লেন্থ ডিভাইডেড বাই চেঞ্জিং লেন্থ। লঙ্গিটিউডাল চেঞ্জ, ওইটা এটা তুমি যা বললে এটা স্ট্রেইনের কথা বললা। পয়সনস রেশিও হচ্ছে যে ল্যাটারাল বা ট্রান্সভার্স ডিরেকশনে যে স্ট্রেইনটা হয় ডিভাইড বাই লঙ্গিটিউডাল স্ট্রেইন, অর্থাৎ যেদিকে লোড দিচ্ছে ওইদিকে যে স্ট্রেইন হচ্ছে সেটা হচ্ছে লঙ্গিটিউডাল স্ট্রেইন, আর যেটা চিকন হয়ে যাচ্ছে ওটা হচ্ছে ট্রান্সভার্স বা ল্যাটারাল স্ট্রেইন। ঠিক আছে, এই দুটা রেশিও হচ্ছে পয়সনস রেশিও। সেজন্য আমাদের স্ট্রেইন তো হয়েছে সিগমা এক্স বাই ই, তাকে পয়সনস রেশিও দিয়ে গুণ করতে হবে, নিউ নাম দিলাম পয়সনস রেশিও। ঠিক আছে, সেটা দিয়ে গুণ করলে হয়ে গেল আমাদের ল্যাটারাল স্ট্রেইন মাইনাস নিউ সিগমা এক্স বাই ই। আচ্ছা, এ তো গেল সিগমা এক্স থাকলে, সিগমা ওয়াই থাকলে কি হবে? এখানে তো সিগমা ওয়াইও আছে, সিগমা ওয়াই থাকলে কি হবে? উল্টাটা হবে স্যার, থিকনেস বাড়বে স্যার, লেন্থ কমবে, এই সিগমা ওয়াই বরাবর সে লম্বা হতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এপসিলন ওয়াই হয়ে যাবে সিগমা ওয়াই বাই ই, আর সঙ্গে সঙ্গে ওই লঙ্গিটিউডাল ডিরেকশনে সে কমে আসবে, চিকন হয়ে যাবে, সিগমা ওয়াই বাই ই এইটা ঘটবে। অর্থাৎ ছবি যদি আঁকার চেষ্টা করি, এরকম ঘটবে, সে ওয়াই ডিরেকশনে লম্বা হয়ে যাবে এবং চিকন হয়ে যাবে। লম্বা হলো
সিগমা ওয়াই বাই ই, আর চিকন হলো মাইনাস সিগমা ওয়াই বাই ই ইন্টু পয়সন রেশিও। এই লাল আর নীল মিলাই দেখো যে এক্স ডিরেকশনে লাল লম্বা হচ্ছে এবং কি বলে নীলের কারণে চিকন হচ্ছে, ঠিক আছে? এই ছিল ডানে, নীলের কারণে চিকন হয়ে যাচ্ছে। আর ওয়াই ডিরেকশনে দেখো নীলের কারণে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই লালের কারণে সে চিকন হয়ে যাচ্ছে। এই ছিল প্লাস মাইনাস আসে, ঠিক আছে? তো এই জিনিসটাই যদি আমরা এই যে এপসিলন এক্স এপসিলন ওয়াই তো লিখলাম, যদি আমরা সেটাকেই ইয়া হিসাবে লিখি, কি বলে ধরো কালো দিয়ে লিখি, আর ভালো লাগছে। এপসিলন ওয়ান যদি লিখি, এপসিলন ওয়ান হবে হচ্ছে সিগমা ওয়ান বাই ই, আর মাইনাস নিউ সিগমা ই। পুরোপুরি লিখতে পারি যে সিগমা ওয়ান মাইনাস নিউ সিগমা টু বাই ই, এই হচ্ছে এপসিলন ওয়ান। আর এপসিলন টু লিখতে পারি হচ্ছে ঠিক উল্টাটা, মাইনাস নিউ সিগমা ওয়ান প্লাস সিগমা টু হোল ডিভাইডেড বাই ই। করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই যে এপসিলন ওয়ান এপসিলন টু কথা বলছিলাম, সেটাকে আমরা সিগমা ওয়ান সিগমা টু এর ফর্মে নিয়ে আসতে চাচ্ছি। কারণ যে কি বলেছিলেন, বলেছিলেন যে ইল্ডিং হবে যদি এপসিলন ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই বাই ই হয়, অথবা এপসিলন টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই বাই ই হয়। আমরা এপসিলন স্ট্রেইন ওয়ান এপসিলন ওয়ানের বদলে যদি সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বলি, তার নিচে ই কাটা গেলে কি আসবে, সিগমা ওয়ান মাইনাস সিগমা নিউ সিগমা টু শুড বি, এটা একটা অ্যাবসলিউট সাইন দিতে হবে। অ্যাবসলিউট সাইনটা দিচ্ছি এই কারণে, এটা আগে র্যাঙ্কিংয়ে দেওয়া উচিত ছিল। এটা প্লাস হোক মাইনাস হোক ডাজন্ট ম্যাটার, এটা কম্প্রেশন হতে পারে, টেনশন হতে পারে। তো ইট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই। আর অথবা সিগমা টু মাইনাস ওয়ান should be greater than or equal to y. এই হলো থিওরিটা। সিগমা ওয়ান মাইনাস নিউ সিগমা টু গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, অথবা সিগমা টু মাইনাস সিগমা ওয়ান শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। তো এটা যদি গ্রাফিক্যালি আঁকি, গ্রাফিক্যালি আঁকি কি হবে, আমি হতাশ হচ্ছি বিকজ তোমাদের কাছ থেকে কোনো সারা শব্দ নেই, তোমরা মনে হয় ঘুমাচ্ছ। স্যার আসি স্যার। দেখো আমাদের মিড টার্ম পরীক্ষা খুব বেশি, হ্যাঁ মিড টার্ম পরীক্ষা বেশি দূরে না, তাই ঘুমাতে থাকলে থাকো,
ঘুম থেকে উঠে দেখবা মিড টার্ম পার হয়ে গেছে, অথবা ঘুম থেকে উঠে দেখবা আজকে মিড টার্ম। সো ঘুমানোর খুব একটা সুযোগ পাবা না। আচ্ছা, যাই হোক, সিগমা 1 সিগমা 2 এটা যদি গ্রাফিক্যালি আঁকি, অর্থাৎ এক্স অক্ষে যদি সিগমা 1 দেই, ধরো এটা হবে এক্স আর এটা হবে ওয়াই, এক্স মাইনাস নিউ ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস নিউ এক্স। এই ওয়াই মাইনাস নিউ এক্স ইকুয়াল টু ওয়াই, ক্যাপিটাল ওয়াই, সেটা একটা, আর এক্স মাইনাস নিউ ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, সেটা একটা। এই দুটো কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন। এর নিচেরটা ঢাল হচ্ছে নিউ, আর উপরেরটা ঢাল হবে কত, 1/নিউ। সরলরেখা জানো বোধ না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরলরেখার ঢাল কত? দেখো তোমাদের এই সাইলেন্সটাই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং, বুঝছো? কয়েকদিন পরে তোমরা এই সাইলেন্সটা পৃথিবীকে দেখাবা। ওয়াই ইকুয়াল টু, আমি প্রশ্ন করলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরলরেখার ঢাল কি? তো পুরো ক্লাস চুপ, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি জানি না তোমরা কোনখান থেকে পড়াশোনা করে। বুঝলাম, এতক্ষণ পরে কেন অ্যান্সার? হ্যাঁ, তুমি অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, খুব ভালো কথা, থ্যাংক ইউ। কিন্তু পুরা ক্লাস চুপ, কোথেকে পড়াশোনা করে আসছো আমি জানি না। তোমাদের এটা তো কলেজ লেভেলে পড়ানোর কথা, বা ক্লাস 11 থেকে পড়ানোর কথা, জানি না মানে কি পড়ানো হয়েছে তোমাদেরকে আমি জানি না। তোমাদের কি নকল করে করে পরীক্ষা দিচ্ছ, নাকি কোশ্চেন আউট করে পরীক্ষা দিচ্ছ, না কি করে পরীক্ষা দিয়ে পাস করছো ইন্টারমিডিয়েট, আমি ঠিক জানি না। ইন্টারমিডিয়েট তো ভালো ভালো জিপিএ, সব ভালো জিপিএ থাকে, তারপরে কোয়ালিফাই করবে। আমার তো অ্যাডমিশন কন্ডিশন তো খুব ইজি না, ওগুলো পাস করে তো আসছো তোমরা। এই কি করে হয় জিওমেট্রির অবস্থা? আমি তো এই আগে দুটা ক্লাসে ত্রিকোণমিতির অবস্থা দেখলাম, কি করে তোমরা ইন্টারমিডিয়েট পাস করবে, পার্টিকুলারলি ম্যাথ। সত্যি অবাক লাগে। আমার তো মনে হয় যে তোমরা কোশ্চেন আউট করছো অথবা নকল করছো, তোমার টিচার হয়তো তোমাদেরকে হেল্প করছে নকল করতে, আমার তো মনে হচ্ছে। এটা বাংলাদেশের অবাক কাণ্ড না, হতেই পারে এটা। তোমাদের পারফরমেন্স দেখে আমার তাই মনে হচ্ছে। যাই হোক, এখানে যেটা বললাম স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইন দেখাইছি, কোন স্ট্রেট লাইনের কথা বলছি। এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা প্লাস মাইনাসে আর উপরে নিচে, অর্থাৎ সেন ভিরান সাহেব বলতেছেন যে এই রিজনের মধ্যে যদি থাকো তাহলে বেঁচে যাওয়া, ইল্ড করবে না। যদি না থাকে তাহলে ইল্ড করবে। এরপর একটা থিওরি আছে ট্রেস্কা, উনি থিওরি বলছেন যে শিয়ার স্ট্রেসে আসলে ইল্ড করবে। উনি বলছেন নর্মাল স্ট্রেসেও না, নর্মাল স্ট্রেনেও না। সেই জন্য উনি কি করলেন, উনি বললেন যে এই নর্মাল স্ট্রেসের বদলে উনি বললেন যে শিয়ার স্ট্রেস টাউ ম্যাক্স এট পয়েন্ট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। লিনিয়ার শিয়ার টেস্টের কথা ঠিকই আছে, কিন্তু এখানে নিয়ে আসলেন টাউ ম্যাক্স। এবং আরেকটা জিনিস তোমাদের মোট সার্কেল করানোর সময় বা তার আগেও বানানো হয়েছিল যে টাউ ম্যাক্স হচ্ছে এইটা। মোট সার্কেলটি দেখো, এই হলো মোট সার্কেলটা। মোট সার্কেলে এই পাশে থেকে সিগমা 1
ওই পাশে থাকে সিগমা 2। এই দুটার মধ্যে দূরত্ব হচ্ছে 2r। a প্লাস আচ্ছা Towards আর আরটা হচ্ছে টাউ ম্যাক্স। টাউ ম্যাক্সটা মাথার উপরে বা নিচে। তো ট্রেস্কা সাহেব উনি এই কথাটাই বলছেন যে টাউ ম্যাক্স হচ্ছে আর, সিগমা 1 মাইনাস সিগমা 2 হচ্ছে 2r, তো এই টাউ ম্যাক্স হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। ঠিক আছে, এই কথা বলছেন ট্রেস্কা সাহেব। তিনি বলতেছেন যে আসলে ইল্ড করবে নর্মাল স্ট্রেস বা নর্মাল স্ট্রেনে না, এটা ইল্ড করবে হচ্ছে শিয়ার স্ট্রেস। সেই জন্য উনি শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের কন্ডিশনটা নিয়ে আসছেন। কন্ডিশনটা বলতেছেন এই যে এই শিয়ার স্ট্রেসের ভ্যালু যখন ইউনিঅ্যাক্সিয়াল সিস্টে ইল্ডের সময় শিয়ার স্ট্রেসের ভ্যালুর সমান হবে তখনকার কথা বলছেন। অর্থাৎ টাউ ম্যাক্স উনি বলতেছেন যে টাউ ম্যাক্স শুড বি কি নাম দেবো এটাকে, এস ওয়াই নাম দেবো। এস ওয়াই বলতেছে এইটা যে যখন ইল্ডিং ঘটে তখন শিয়ার স্ট্রেসটা কত হয় সেটা। এবং এটাও আমরা মোট সাইকেল থেকে পেতে পারি যে আমাদের কি বলে ইয়ার ভ্যালুটা হচ্ছে আর, টাউ ম্যাক্সের ভ্যালুটা আর ইল স্ট্রেংথের সময় ওয়াই এর ভ্যালুটা যেটা সেটা হচ্ছে ওয়াই, তো সেটা হবে ওয়াই এর অর্ধেক। অর্থাৎ ট্রেস্কার কন্ডিশন হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2, এটা শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু y by 2। তাহলে sigma 1 minus sigma 2 should be greater than or equal to y। একটা কন্ডিশন ট্রেস্কা নিয়ে আসলেন। এটা যদি গ্রাফ আঁকা হয় sigma 1 minus sigma 2 y, এই গ্রাফটা যদি আঁকা হয় এটা x, ওটা y। এই x minus y এটা হচ্ছে একটা সরলরেখা যার ঢাল হচ্ছে 1। তো এরকমই একটা গ্রাফ হবে। এরকম প্লাস মাইনাস হতে পারে যেহেতু অ্যাবসলিউট সাইন আছে, প্লাস মাইনাস হতে পারে, সেজন্য এদিকে একটা ওইদিকে একটা এরকম এটা সরলরেখা। তার সঙ্গে সঙ্গে ট্রেস্কা বললেন যে সিগমা গ্রেটার দেন ওয়াই এবং সিগমা 2 গ্রেটার দেন ওয়াই এইটাও প্রযোজ্য। অর্থাৎ প্রথমে র্যাঙ্কিনে যেটা বলেছিলাম যে সিগমা 1 গ্রেটার দেন ওয়াই এবং সিগমা 2 গ্রেটার দেন ওয়াই, এটাও ট্রেস্কা নিয়ে আসছে। অর্থাৎ এই লাইনগুলি ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইনগুলি আসছে র্যাঙ্কিন থেকে, প্রথম থিওরিটা থেকে। অন্য কালার দিয়ে ব্লু লাইনগুলি আসছে র্যাঙ্কিনের থিওরি থেকে। ট্রেস্কা বললেন এই লাল লাইনগুলি। তো এই সব মিলে যদি এই কম্বিনেশনে থাকে এই জোনের মধ্যে যদি থাকে তাহলে ইল্ডিং করবে না।
তার বাইরে গেলে ইল্ডিং করবে সিগমা 1 করবে সিগমা 2। আচ্ছা, এই হলো জোনটা। লাস্ট একটা থিওরি আছে যেটা এত ম্যাথমেটিক্স দেখাচ্ছি না, ম্যাক্সিমাম ডিস্টরশন স্ট্রেন এনার্জি থিওরি ভন মিসেস। বাট এটা বলতে হচ্ছে এই কারণে যে এটা খুবই ওয়েল নোন একটা থিওরি, এবং এই চারটা থিওরির মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এই থিওরিটাই, ভন মিসেস থিওরি। তো এটা একবার আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রেন এনার্জি ডেন্সিটি থেকে আসে, যেটা হয়তো তোমরা জানো না, তোমাদের SM1 বোধহয় এনার্জি ডেন্সিটি নিয়ে কিছু বলা হয়নি। এনিওয়ে, এখান থেকে আসে, এই ইকুয়েশনটা একবারে বলে দিচ্ছি। এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার মাইনাস সিগমা 1 মাইনাস সিগমা 2 ইকুয়াল টু y স্কয়ার। এই হলো থিওরিটা। এটা একটা ইলিপসের ইকুয়েশন। আমরা যদি এরকমভাবে লাইন দিই, এই থিওরির ইকুয়েশনটা এটা হচ্ছে সিগমা 1 এক পাশে, আর এক পাশে হচ্ছে সিগমা 2। এটা একটা ইলিপসের ইকুয়েশন, এরকম টাইপের ইলিপস। উপবৃত্ত বোধহয় বলে ইলিপসকে বাংলায়, উপবৃত্ত। এই জোনের মধ্যে যদি থাকে তাহলে ইল্ডিং করবে না, ওর বাইরে গেলে ইল্ডিং করবে। আমরা কম্পিউটারে আঁকছি এরকম। এটা হচ্ছে নো ইল জোন, ওর বাইরে গেলেই ইল্ডিং হবে। তো এটা হচ্ছে ভন মিসেস থিওরি। আচ্ছা, একটা অঙ্ক দেখাই তাহলে হয়তো কিছুটা বুঝতে পারি। তাও বুঝতে পারি থাক, বাদ দাও, আজকে শেষ, বাদ দাও। আমরা আগামী ক্লাসে অঙ্ক দেখার চেষ্টা করবো। তোমার তো আজকে ঘুমাচ্ছ, ওই আর জায়গায় না, যাও, আজকে শেষ, ক্লাস শেষ।